দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন একটা সাজেশনের ভিডিও নিয়ে। তোমাদের ভূগোল বিষয়ের 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও আগেই চ্যানেলে আপলোড আছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। যদি এখনো সেটা না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল ভিজিট করে সেটা দেখে নাও। তাছাড়া আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সেও তোমরা সেটা পেয়ে যাবে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অতি গুরুত্বপূর্ণ 3 মার্কের কয়েকটা মাত্র প্রশ্নের কথা বলবো তোমাদের। সেই প্রশ্নগুলো যেগুলো কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত বৎসর এবং আরো বিগত বৎসরের যে সমস্ত প্রশ্নের ধরন, সেই প্রশ্নগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার পরেই কিন্তু তোমাদের জন্য হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্ন সাজেশনের আকারে নিয়ে এসেছি, যেগুলো 3 মার্কের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমরা এখন থেকেই ভালো করে প্র্যাকটিস করো, তাহলে টেস্টে তো তোমরা অতি অবশ্যই একটা ভালো রেজাল্ট করবেই, সঙ্গে সঙ্গে ফাইনালেরও প্রস্তুতি কিন্তু তোমাদের এখন থেকেই শুরু হয়ে যাবে। আজকের ভিডিওতে প্রতিটা অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নগুলো তোমাদেরকে আমি এখন জানিয়ে দেব। তো হয়তো তোমাদের সেইটা পুরো দেখার পরে কিছুটা প্রশ্নের সংখ্যা বেশি মনে হতে পারে, কারণ তোমাদের যে প্রশ্নগুলো এখন বলবো সেটা টেস্ট এবং ফাইনালের কথা মাথায় রেখেই। যখন তোমাদের টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সীমিত সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তাই খুব বেশি না হলেও এখন যে প্রশ্নগুলো তোমাদের বলছি সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে এখন থেকেই তোমরা লিখে লিখে সময় ধরে লিখে অভ্যেস করবে, তাহলে খুব ভালো একটা মার্কস পেয়ে অতি অবশ্যই তুমি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে। চলো তাহলে আমরা আর একটু দেরি না করে এখনই সাজেশনের যে প্রশ্নগুলো তোমাদের 3 মার্কের জন্য নিয়ে এসেছি সেটা জানিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও, বুঝে নাও। তবে প্রশ্ন বলার আগে তোমাদের ছোট্ট আরো একটা যে কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের মোট 4টে 3 মার্কের প্রশ্ন লিখতে হয়। 8টা প্রশ্নের নিরিখে তোমাকে উত্তর করতে হবে 4টে প্রশ্নের। তো এই যে 3 মার্কের প্রশ্নগুলোর কথা বলছি, এগুলো তোমাদের আসে বিভাগ ঘতে। ঘ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো থাকে 3 মার্কের, সেখানে কি হয়, যেটা খুব লক্ষণীয় বিষয়, মজার বিষয়, সেটা হচ্ছে তোমাদের একেবারে প্রথম দিকের যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া, এই বহির্জাত প্রক্রিয়া অধ্যায় থেকে প্রশ্ন কিন্তু থাকবেই, মাস্ট বি, থাকবেই। তারপরের যেটা আছে সেটা কি, এটা হচ্ছে বায়ুমণ্ডল। এই যে বহির্জাত প্রক্রিয়া অথবা বায়ুমণ্ডল, এখান থেকে একটা প্রশ্ন আসে, আর তা না হলে বহির্জাত প্রক্রিয়া অথবা বায়ুমণ্ডল, এই প্রশ্নটা আসে। তার মানে তোমার কি হচ্ছে, প্রথম দাগের যে অথবা দিয়ে যে দুটো প্রশ্ন আসবে সেখানে কমন অধ্যায় হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, সেখান থেকে প্রশ্ন থাকবেই। এবার অথবাতে যে প্রশ্নটা আসে সেটা বায়ুমণ্ডলও হতে পারে, বায়ুমণ্ডলও হতে পারে। সুতরাং ঘ বিভাগের 4-এর 1-এর দাগের জন্য তুমি যদি বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টা খুব ভালো করে তৈরি করে নাও, তাহলে তুমি যদি বায়ুমণ্ডল বায়ুমণ্ডল নাও করো তাহলেও কিন্তু তোমার প্রশ্নটা কমন আসা উচিত। তবে সেক্ষেত্রে বলবো বহির্জাত প্রক্রিয়া থেকে কিন্তু যাবতীয় প্রশ্ন তোমাকে করতে হবে, কারণ বহির্জাত প্রক্রিয়া যথেষ্টই বড় একটা অধ্যায়, সেখান থেকে অনেক প্রশ্ন হতে পারে। তাই কোন প্রশ্নটা হবে সেটা কিন্তু খুব বেছে নেওয়াটা খুব মুশকিল, অনেকগুলো প্রশ্ন কিন্তু তার জন্য তোমাকে রেডি করতে হবে। চলো এখন দেখে নাও বহির্জাত প্রক্রিয়া থেকে তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে। এই অধ্যায় থেকে তোমরা খুব ভালো করে যেটা করবে সেটা হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইবারের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি। আর এরপরে যে প্রশ্নটার কথা বলছি এটাও অত্যধিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কি কি। তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ইউ আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য। আরো গুরুত্বপূর্ণ এরকমই একটা প্রশ্ন, সেটা হচ্ছে সব নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা মরুভূমির সম্প্রসারণের 3টি কারণ লেখো। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে এইরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন। এইরকমই আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কি কি। ব্যাস, একেবারে হাতে গোনা মাত্র কয়েকটা প্রশ্নের কথাই এই অধ্যায় থেকে তোমাদের বললাম। তবে এই অধ্যায় থেকে পার্থক্য হিসেবে কয়েকটা তোমরা দেখে রাখবে, সেটা হচ্ছে উপনদী ও শাখা নদীর পার্থক্য, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য, ইয়ারদাং ও জিউগ্যানের পার্থক্য, রসেমোতানে ও ড্রামলিনের পার্থক্য, পেডিমেন্ট ও ইনসেলবার্জ, গিরিখাত ও ক্যানিয়ন, অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ি। এই পার্থক্যের গুলোর মধ্যে থেকেও কিন্তু কোনো একটা
3 মার্কের প্রশ্ন হিসেবে আসতেই পারে। তাহলে এই অধ্যায় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে তৈরি করবে। এরপর দেখে নাও পরবর্তী অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল থেকে তোমরা কোন কোন প্রশ্ন তৈরি করবে। প্রথমেই যে প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নটার কথা তোমাদের বলবো সেটা হচ্ছে মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন? দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি লেখো। পরের প্রশ্ন আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন? পরের প্রশ্ন ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায়। পরের প্রশ্ন ওজোন স্তরের সৃষ্টি বা ধ্বংস কিভাবে হয়? পরের প্রশ্ন পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল সৃষ্টি হয়েছে এবং কেন? পরের প্রশ্ন আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন? পরের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে 4 o'clock রেন হয় কেন? ব্যাস এই কয়েকটাই তোমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নের জন্য তৈরি করবে। তার সঙ্গে আমি কয়েকটা পার্থক্যের কথা বলছি, সেগুলোও কিন্তু একটু দেখে রাখবে। সেটা হচ্ছে অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য, ভূমধ্যসাগরীয় ও মৌসুমী জলবায়ুর পার্থক্য। ব্যাস এই অধ্যায় থেকে তোমরা টেস্ট এবং ফাইনালের জন্য এই প্রশ্নগুলি ভালো করে তৈরি করবে। চলে আসছি পরবর্তী যে অধ্যায় অর্থাৎ বায়ুমণ্ডল, এখান থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো তৈরি করবে সেটা এবার দেখে নাও। এই অধ্যায়ের প্রথমেই যে প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব। পরের যে প্রশ্নটার কথা বলবো সেটা একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন? তারপরের প্রশ্ন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন? পরের প্রশ্ন পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন 2 বার করে জোয়ার এবং 2 বার করে ভাটা কেন হয়? পরের প্রশ্ন বাণিজ্যিক মৎস্য চাষের জন্য গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া অনুকূল কেন? ব্যাস এই প্রশ্নগুলোই তোমরা এখান থেকে ভালো করে তৈরি করবে। তার সঙ্গে পার্থক্য হিসেবে আমি দুটোর কথা বলবো, সেটা হচ্ছে সমুদ্র স্রোত আর সমুদ্র তরঙ্গের পার্থক্য আর ভরা জোয়ার মরা জোয়ারের পার্থক্য। ব্যাস এই অধ্যায় থেকে মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা সুন্দর করে তৈরি করে নেবে। এরপর চলে আসছি বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্নের কথা বলতে। 4-এর 2-এর দাগের যে প্রশ্নটা তোমার থাকবে সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা থেকেই দুটোই থাকবে, মানে বর্জ্য ব্যবস্থাপনারই একটা অথবা একটা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে। সুতরাং এই অধ্যায়টাও কিন্তু তোমাকে খুব ভালো করে তৈরি করতে হবে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন যেটা অতি অবশ্যই করবেই সেটা হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা। এই প্রশ্নটা এই বছরের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে তৈরি করবে। সেই রকমই গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে বর্জ্যের প্রকারভেদ আলোচনা করো। আরো একটা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা কি? এইগুলো করবে। তারই সঙ্গে সঙ্গে করবে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কি। পরের প্রশ্ন কঠিন তরল এবং গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতির বিবরণ দাও। ব্যাস এইখান থেকে তোমরা এই প্রশ্নগুলো তৈরি করবে খুব ভালো করে। আর পার্থক্য হিসাবে করবে তরল বর্জ্য ও কঠিন বর্জ্য আর বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য। এই পার্থক্যগুলো এখান থেকে খুব ভালো করে তৈরি করবে। চলে যাচ্ছি পরের অধ্যায় অর্থাৎ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখানেও বলি তোমাদের কিন্তু 3-এর দাগের যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা উপগ্রহ চিত্র, এখান থেকেই কিন্তু তোমাদের দুটো প্রশ্নই আসবে, একটা অথবা আরেকটা, সেটা এই অধ্যায় থেকেই থাকবে। সুতরাং এই অধ্যায়টাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা পড়লে কিন্তু তুমি সেখান থেকেই তোমার কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ। চলো তাহলে দেখে নাও এই অধ্যায়ে কোন কোন প্রশ্ন তৈরি করবে। এই অধ্যায় থেকে অতি অবশ্যই তোমরা যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, তার গুরুত্ব বা ব্যবহার। এটা খুব ভালো করে তৈরি করবে। আর তার সঙ্গে সঙ্গে এইরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সূচক সংখ্যা দেওয়ার নিয়ম কি। আরো একটা করবে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সিরিজগুলি কি কি, এটা করবে। আর তার সঙ্গে সঙ্গে এইরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জিও স্টেশনারি উপগ্রহ এবং সান সিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কি। পরের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলের 3টি ব্যবহার লেখো। তারপরের প্রশ্ন উপগ্রহ চিত্রের সুবিধাগুলি কি কি।
ব্যাস, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। আর পার্থক্য হিসেবে যেটা বললাম, জিও স্টেশনারি আর সান সিনক্রোনাস এই দুটোর পার্থক্য। তাহলে 4 দাগে 3টে প্রশ্নের জন্য যে অথবা সহ মোট 6টা প্রশ্নের জন্য সাজেশন কিন্তু তোমাদের বলে দিলাম। এরপরে আসছি 4 নম্বর প্রশ্নে, যেখানে 2টো প্রশ্ন থাকবে তার জন্য গুরুত্বপূর্ণ সাজেশনের কথা। সেখানে তোমাদের থাকবে ভারত থেকে তোমাদের প্রশ্ন আসবে, ভারতের প্রাকৃতিক অংশ থেকে একটা প্রশ্ন আসবে, আঞ্চলিকের অংশ থেকে একটা প্রশ্ন আসবে। এখন আমরা দেখে নেব ভারতের প্রাকৃতিক থেকে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো তৈরি করবে। এখান থেকে করবে ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব বর্ণনা করো, এটা করবে। তার সঙ্গে সঙ্গে করবে পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, তার সঙ্গে করবে নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী কেন। এইরকমই গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন যেটা তোমরা করবেই, সেটা হচ্ছে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর গতিপথ। অবশ্যই দুটো আসবে না, যে কোনো একটা আসতে পারে, তো তোমরা দুটো ভালো করে তৈরি করবে। এখান থেকে আরো যেটা করবে সেটা হচ্ছে বন সংরক্ষণের উপায়গুলি কি কি, তার সঙ্গে করবে বন বিনাশের কারণ কি, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, ভৌম জল অতিরিক্ত ব্যবহারের ফলাফল। ব্যাস, এই প্রশ্নগুলোই তোমরা এই অধ্যায় থেকে করে নেবে। তার সঙ্গে পার্থক্যের কথা বলবো, সেই পার্থক্য হিসেবে তোমরা করবে তরাই ও ভাবর, তার সঙ্গে করবে পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়। এবার চলে আসি ভারতের আঞ্চলিক অংশ থেকে তোমরা কোন প্রশ্নগুলো তৈরি করবে সেটা একটু দেখে নাও। প্রথমেই যেটার কথা বলবো সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ বর্ণনা করো। এরকমই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, তার উন্নতির 3টি কারণ বর্ণনা করো। এইরকমই আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতে নগরায়নের সমস্যা কি, তারপরের গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা বর্ণনা করো। পরের প্রশ্ন জনঘনত্ব বৃদ্ধির কারণ কি, তারপরের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। পরের প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা কেন বলা হয়। পরের প্রশ্ন দক্ষিণ ভারত কফি চাষে উন্নতি লাভ করেছে কেন। পরের প্রশ্ন ভারতের রুড় কাকে বলা হয় এবং কেন বলা হয়। তারই সঙ্গে করবে পূর্ব ভারতে বস্ত্র শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। ব্যাস, মাত্র এই কয়েকটা প্রশ্ন তোমরা পুরো যে সমস্ত অধ্যায় তোমাদের রয়েছে তার মধ্যে থেকে বেছে নিয়ে বললাম তোমাদের এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করে নাও। আর যদি তুমি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিও। আজকের এই যে ভিডিওটা সাজেশনের সেটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর 5 নম্বরের প্রশ্নের যে ভিডিও আগে থেকেই চ্যানেলে আপলোড আছে সেটা তোমরা অতি অবশ্যই দেখে নিও যারা এখনো দেখোনি। আর আজকের সাজেশন ভিডিওতে তোমাদের যে যে সাজেশনের কথা বললাম, যে যে প্রশ্নের কথা বললাম, তার মধ্যে কিন্তু অনেকগুলোই আগে থেকেই চ্যানেলে আপলোড আছে, তোমরা সেগুলো কিন্তু দেখে নিও।